আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পাটি বেছাতে যাবে তখনই শোভন বলল, আলাদা বিছানা করার দরকার নেই, খাটাই শুয়ে পড়ো। চমকে গেল জ্যোতি। শোভন বাড়িতে ফিরলে জ্যোতি নিচে বিছানা করেই ঘুমায়, তবে নিজের ইচ্ছায় নয়, বরং শোভনের ইচ্ছায়। শোভন স্পষ্ট করেই একদিন বলে দিয়েছিল জ্যোতিকে, তোমার সঙ্গে এক বিছানায় ঘুমানোর আমার পক্ষে আছে। জ্যোতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ঠিক শুনেছি তো? শোভন ভ্রুকুঁচকে জ্যোতির দিকে তাকালো, বলল, আলোর মধ্যে আমি ঘুমাতে পারি না, দ্রুত লাইট অফ করে শুতে এসো। জ্যোতি এবার নিশ্চিন্ত হলো যে ঠিকই শুনেছে। দ্রুত লাইট নিভিয়ে শোভনের পাশে শুয়ে পড়ল। জ্যোতি শুতেই শোভন বলল, পাশে শুতে দিয়েছি বলে যেন রাতে আবার আমার শরীরে হাত পা উঠিয়ে দিও না, সঙ্গে সঙ্গে নিচে ফেলে দেব। এমন একটি কথায় প্রচণ্ড রাগ হলো জ্যোতির। ইচ্ছে করলো এখনই শোভনের উপর হাত পা উঠিয়ে দিয়ে বলতে, উঠিয়েছি হাত পা, এবার পারলে নিচে ফেলে দেখো। জ্যোতি পারল না সেই কাজটি করতে, তাই দীর্ঘশ্বাস ফেলে চোখজোড়া বন্ধ করে নিল। মুহূর্তেই ঘুম এসে হানা দিল। জ্যোতি পাড়ি দিল ঘুমের রাজ্যে। জানালার কাঁচ ভেদ করে আলো এসে ঘরের অন্ধকার দূর করে দিয়েছে। পিটপিট করে তাকিয়ে পুরো ঘর পর্যবেক্ষণ করল জ্যোতি। শোভন ঘরে নেই, দরজার ছিটকিনিও খোলা। শোয়া থেকে উঠে দেয়াল ঘড়ির দিকে তাকালো। 7টা বেজে 13 মিনিট। জিভে কামড় দিয়ে জ্যোতি দ্রুত বিছানা ছেড়ে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। মেঝো বউ নীলা এবং ছোট বউ অ্যালিনা মিলে সকালের নাস্তা তৈরি করছে। নাস্তা তৈরি প্রায় শেষের দিকে। একটু সকাল সকালই খানবাড়িতে রান্নাবান্না শুরু হয়ে যায়, কারণ বড়দের অফিস, ছোটদের স্কুল আছে, তারা তো খেয়ে বের হবে। নীলা মুখ ভার করে এলিনার উদ্দেশ্যে বলল, এই বাড়িতে সারাটা দিন শুধু আমাদেরই কাদার মতো খাটতে হয়, এরপরও কারো মন পায় না। আর ওইদিকে বড় বউ শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘোরে, বাপের বাড়ি গিয়ে পড়ে থাকে, অথচ কেউ ছুটি বলে না। এলিনা জায়ের সঙ্গে তাল মিলিয়ে বলল, ঠিক বলেছেন ভাবি, তারপরেও মা ওনার বড় বউকে ভালোবাসেন। এখনো বড় বউ নিচে নামেনি, কিন্তু কারো তাতে হেলদোল নেই। ওর জায়গায় আমরা থাকলে দেখতেন কেমন করতো। কথাটি বলে বামে ঘুরতেই এলিনা ভয়ে শুকনো ঢোক গিলল। জ্যোতি দাঁড়িয়ে আছে, ওদের সব কথাই শুনেছে সে। এলিনা আমতামতা করে বলতে লাগলো, আসলে আমি ওভাবে। জ্যোতি স্মিত হাসল। এলিনাকে থামিয়ে দিয়ে রান্নাঘরের ভেতরে প্রবেশ করল, বলল, কালো বাড়ি থেকে ফেরার পর অনেক ক্লান্ত লাগছিল, আর রাতেও একটু দেরিতে ঘুমিয়েছিলাম, তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। আজকে সন্ধ্যার নাস্তাটা না হয় আমিই তৈরি করে নিব, তোমরা না হয় তখন বিশ্রাম নিও। এলিনা এবং নীলার মুখে কোনো কথা নেই। শোভন ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। নামাজ শেষে চা খেয়ে বাড়িতে ফিরল। ছোট বোন রেশমা এগিয়ে এসে বলল, ভাইয়া, তোমাকে মা দেখা করতে বলেছে। মা কোথায়? ঘরে আছে, তোমাকে ওখানে যেতে বলেছে। রেশমা কথাটি বলে চলে যাচ্ছিল। শোভন পেছন থেকে ডেকে বলল, রেশমা শোন। কি? আসলে রেশমা ভ্রু কুঁচকে নিল। ভাইয়ের দ্বিধান্বিত কথায় কয়েক সেকেন্ড তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করলো। হুট করেই সবটা বুঝে গেল রেশমা। আশ্বস্ত করে বলল, বাবা বাড়িতে নেই, নাস্তা করি বাজার করতে বেরিয়ে গেছে। ও। বলেই কোনো দিকে না তাকিয়ে আনোয়ারা বেগমের ঘরের দিকে চলে গেল শোভন। আনোয়ারা বেগম দোতলার বারান্দায় বসে পাঞ্জাবি সেলাই করছেন। শোভন দরজায় জোরে জোরে 2বার কড়া নেড়ে বলল, ভেতরে আসবো? ভেতর থেকে উত্তর এলো, এসো, আমি বারান্দায়। শোভন বারান্দায় চলে এলো। প্রশ্ন করল, পরশু রাতে ফোন করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বললেন, অথচ বাড়িতে কিছুই হয়নি, তা কেন ডাকলেন? তা বলার জন্যই এখন ডাকলাম, চেয়ারটাই বসো। শোভন আনোয়ারা বেগমের পাশের চেয়ারে বসল, দৃষ্টি তার মেঝেতে। আনোয়ারা বেগম পানের পিক ফেলে বলার জন্য প্রস্তুত হলেন, বিয়ে করেছো 1 বছর হয়েছে, অথচ বউকে এখানে রেখে নিচে এত দূরে পড়ে আছো কেন? বিয়ে কি আমাদের জন্য করেছো নাকি নিজের জন্য করেছো? আনোয়ারা বেগমের কথায় ভরকে গেল শোভন। উত্তরে কিছু একটা বলতে যাবে, তার আগেই তাকে থামিয়ে দিয়ে আনোয়ারা বেগম আবারও বললেন, এবার আর তুমি একা ফিরছো না, বড় বউকে সঙ্গে নিয়ে তারপর ফিরবে। শোভন ঘোর প্রতিবাদ করে বলল, এটা কিন্তু কথা ছিল না। আমি কখনোই চাইনি আমার এই অগোছালো জীবনের সঙ্গে কাউকে জড়াতে, কিন্তু আপনি আমায় বাধ্য করেছেন বিয়েটা করতে। এখন আবার তাকে সঙ্গে করে নিয়ে যেতেও হবে?
মানুষ কখনো একা থাকতে পারে না। প্রতিটি মানুষেরই একজন সঙ্গীর প্রয়োজন হয়। তুমি মানো বা না মানো, তুমি আমার বড় ছেলে, তোমার প্রতি আমার দায়িত্ব আছে। তাই আমি নিজ বাছাই করে পছন্দসহ মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। আশা করি স্ত্রীর প্রতি সব দায়িত্ব পালন করবে। আমি কি আমার দায়িত্ব পালন করছি না? প্রতি মাসে মাসেই তো সব খরচ পাঠাই। খরচ পাঠালে কি স্ত্রীর প্রতি সব দায়িত্ব পালন হয়ে যায়? একটা মেয়ে কখনো খাওয়া পড়ার জন্য বিয়ে করে একটি ছেলের হাত ধরে অচেনা সংসারে একেবারে জন্য চলে আসে না। অতীত ভুলে যাও না। তুমি কিন্তু তোমার বাবার পথ অবলম্বন করছো। বাবার মতন হইও না, জীবনে অনেক আফসোস করতে হবে। বসা থেকে উঠে ঘর থেকে চলে গেলেন আনোয়ারা বেগম। শোভন বিধ্বস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে বাহিরের দিকে। আনোয়ারা বেগমের শেষ কথাটুকু এখনো কানে বাজছে, বাবার মতো হইও না, জীবনে অনেক আফসোস করতে হবে। শোভন আনমনে বলে উঠল, আমি বাবার পথে যাচ্ছি। চোখজোড়া বন্ধ করে নিল, জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, বলল, না, আমি ওই লোকটার মতো কখনো হব না। ঘরে শোভনের জন্য নাস্তা নিয়ে এসেছে জ্যোতি, কিন্তু ঘরে শোভনকে পেল না। বিছানায় নাস্তা রেখে বের হওয়ার জন্য পেছনে ঘুরতেই কারো সঙ্গে ধাক্কা খেল। কপাল ঘষে তাকাতেই শোভনকে দেখতে পেল। শোভন কিছু না বলে পাশ কাটিয়ে বাথরুমে চলে গেল। জ্যোতিও আর দাঁড়ালো না, চলে গেল নিচে। রোজকার মতো আজও বসে বসে রান্নাবান্নার তদারকি করছেন আনোয়ারা বেগম। নীলা, এলিনা ও আনোয়ারা বেগমের যা মাছুমা বেগম দুপুরের রান্নার আয়োজন করছেন। কাজের মধ্যেই আনোয়ারা বেগম বলতে লাগলেন, যখন আমি এই বাড়িতে বউ হয়ে আসি তখন এই খানবাড়ির সদস্য সংখ্যা ছিল অনেক বেশি। তার মধ্যে আমার ননদ ছিলেন 4 জন। দুদিন পর পরই কেউ না কেউ স্বামী সন্তান নিয়ে চলে আসতো এ বাড়িতে। আমি এ বাড়িতে আসার পর আমার শাশুড়ি রান্নাঘরের ধারে কাছেও ঘেঁষতেন না। এমনকি বাড়িতে কোনো কাজের লোকও ছিল না। একা হাতে সব দিকে আমাকে সামলাতে হতো। কাজে ভুল হলে তো এই হল ঘরে বিশাল মিটিং বসতো। তোমাদের মতন মাসে 2 বার বাপের বাড়ি যাওয়া তো দূরের কথা, বছরে একটা দিনের জন্য যেতে পারতাম না। অসুস্থ হলে সেবা করার কেউ ছিল না। অসুখ নিয়ে রোজকার মতন সব কাজ করতে হতো। এখন যেমন বাড়িতে নিয়ম আছে, রাতে পুরুষরা ফেরার পর তাদের খাওয়া শেষে হলে বাড়ির বউরা খাবে, তখনও সেই নিয়ম ছিল। কিন্তু সন্ধ্যায় তোমাদের মতন আমরা নাস্তা করতে পারতাম না। বিকাল হলে ক্ষুধা লাগতো, তারপরও সেই রাত 9:30 10টা পর্যন্ত অপেক্ষা করতে হতো। শাশুড়ির পর আমি হলাম বাড়ির কর্ত্রী। শাশুড়ি করার নিয়ম কিছুই বদলায়নি, শুধু তার সঙ্গে কিছু নিয়ম যোগ করে দিয়েছি। সন্ধ্যার সবার জন্য নাস্তা ব্যবহার করেছি, যাতে ক্ষুধার নিবারণ হয়। একজন বউয়ের উপর সব কাজ চাপিয়ে দিই, বরং সবাইকে তাদের কাজ ভাগ করে দিয়েছি। ঘর দোয়ার পরিষ্কার করা, কাপড় ধোয়ার জন্য মানুষ রেখেছি। কেউ অসুস্থ হলে মেয়ের মতন তাকে আমি যত্ন করি। তারপরও তোমাদের মনে এত হিংসা কোত্থেকে উদয় হয়? আনোয়ারা বেগমের সম্পূর্ণ কথা মনোযোগ সহকারে সবাই শুনল। শেষের কথায় নীলা এবং এলিনা ভয়ে কেঁপে উঠল। আনোয়ারা বেগম বললেন, আমার কাছে বাড়ির সব বউ সমান। সবাইকে আমি নিজের মেয়ের চোখে দেখি। তোমরা এই বাড়িতে আগে এসেছো। আমার বড় ছেলেটা বিয়ে করতে চাইছিল না, তাই তাকে বিয়ে করাতে একটু দেরি হয়ে গেছে। আর বাকি ছেলে দুটো তো সময়ের আগেই বিয়ে করে নিয়েছে। সে যাই হোক, ছেলেটা এতদিন পর ফিরেছে, তারপরও বড় বউকে তার স্বামীর কাছে না পাঠিয়ে ঘরে কাজে বসিয়ে রাখবো? তোমরা ওর জায়গায় থাকলে মেনে নিতে? নীলা নত দৃষ্টিতে বলল, আমরা বুঝতে পারিনি। তোমরা অবুঝ নও যে বুঝতে পারবে না। ওসব যায় যায় হিংসা, শ্বশুর বাড়ির প্রতি বিরক্ত খান বাড়িতে চলবে না। এখানে থাকতে হলে সবাইকে মিলেমিশে থাকতে হবে। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। কথাটি ধমকের সুরে বলে উঠলেন আনোয়ারা বেগম। নীলা, এলিনার মুখে লজ্জা এবং অনুতপ্ত এসে ভর করেছে। শাশুড়ির সমস্ত কথাই কর্ণগোচর হয়েছে জ্যোতির। মনে মনে এক প্রশান্তি বিরাজ করছে তার। ভাগ্য করে একজন ভালো মন মানসিকতার শাশুড়ি পেয়েছে সে। শোভন সেই যে ঘরে ঢুকেছে আর বের হয়নি একবারও। রাউফুন খান হাত পা ছড়িয়ে বিছানায় বসে আছেন। স্ত্রীকে দেখে ইতস্তত করে শুধালেন, শোভন কি করে? আনোয়ারা বেগম উত্তরে বললেন, তা নিজে গিয়ে দেখে এসো না। রাউফুন খানের মুখখানা চুপসে গেল। খানিকক্ষণ নীরব থেকে আবারও বললেন, এবার তো নিশ্চয়ই কিছুদিন থাকবে, তাই না? কি জানি, কিছু তো বললো না এ ব্যাপারে। রাউফুন খান দীর্ঘশ্বাস ফেললেন। পূর্বের মতো আবারও চুপচাপ বসে রইলেন। অফিস থেকে বাড়ি ফিরেছেন শাফিন। রাউফুন খান এবং আনোয়ারা বেগমের ছোট ছেলে হচ্ছে শাফিন খান।
অর্থাৎ এলিনার হাজব্যান্ড। স্বামীকে ফিরতে দেখেই শরবত হাতে ঘরে হাজির হলো এলিনা। তাদের 3 বছরের ছোট্ট মেয়ে ইমা বাবাকে দেখে দৌড়ে এলো। শাফিন মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার মাটা জেগে আছে দেখছি, তা ব্যাপার কি? ইমা অভিমানী কণ্ঠে অস্পষ্ট শব্দে বলল। শাফিন ভ্রুকুঁচকে বলল। স্ত্রীর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি ব্যাপার এলিনা, তুমি আমার মেয়েকে মেরেছো কেন? এলিনা শরবতের গ্লাস সাফিনের দিকে দিয়ে বলল, মেরেছে তো সেই দুপুরে, গোসল করতে কি পানি নিয়ে খেলছিল। পানি নিয়ে খেলে ঠান্ডা লেগে যাবে না বলো তো, তাই মেরেছি। শাফিন এক চুমুকে গ্লাসটির শরবত খেয়ে নিল। মেয়ের দিকে তাকিয়ে বলল, এটা তো ঠিক নয় মা, আম্মুর কথা না শুনলে তো মার খেতেই হবে। আম্মু যা বলবে তাই শুনবে, ঠিক আছে? ইমা উপর নিচে মাথা নাড়ালো। শাফিন আবারও মুচকি হাসল। শাফিন এবং এলিনা ছিল সমবয়সী। এলিনার বাবা তার বিয়ে ঠিক করেছিল অন্য কোথাও, তাই সেদিনই শাফিনা এলিনা বাড়ি থেকে পালিয়ে গিয়ে সবার অমতে বিয়ে করে নেয়। ছেলের এমন একটি কাজে রাউফুন খান ছেলে এবং ছেলের বউকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ছেলেকে করতে চেয়েছিলেন ত্যায্য, কিন্তু আনোয়ারা বেগম তৎক্ষণাৎ ছেলের পাশে দাঁড়ান, স্বামীকে বুঝিয়ে তাদের ঘরে তোলেন। একটা সময় এলিনা পরিবারও তাদের বিয়েটা মেনে নেয়। একমাত্র শোভনের কোনো পছন্দের কিংবা ভালোবাসার কোনো মানুষ ছিল না। লেখাপড়ার কারণে সেই ছোটবেলা থেকেই পরিবার থেকে দূরে থেকেছে শোভন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে ওখানে একটি প্রতিষ্ঠানে চাকরি নেয়। আনোয়ারা বেগম বারবার বিয়ের কথা বলার পরেও তার একই উত্তর ছিল, আমি এখন বিয়ে করছি না, তাই এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না আমি। কারোর জন্যই কারোর জীবন থেমে থাকে না। শেষে বাধ্য হয়ে আনোয়ারা বেগমের নির্দেশে আবেদা বেগম নিজের ছেলে ইমরানের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন। নীলাকে ইমরান আগে থেকেই পছন্দ করত। মায়ের কাছে নিজের পছন্দের কথা বলতেই আবেদা বেগম নীলাকে ছেলের বউ করে ঘরে তুললেন। একসময় বাড়িতে আসাও বন্ধ করে দেয় শোভন। এদিকে বড় ছেলের চিন্তায় রাউফুন খান এবং আনোয়ারা বেগমের চিন্তার শেষ নেই। ছেলের মতের কোনো তোয়াক্কা না করেই ঘটকের সাহায্যে পাত্রী দেখতে বেরিয়ে পড়েন। অবশেষে জ্যোতিকে পছন্দ হয় ওনার। বিয়ের দিন তারিখ ঠিক করে নানান অজুহাত দেখিয়ে শোভনকে ডেকে আনেন বাড়িতে। এ নিয়ে অবশ্য শোভন রাগারাগিও করেছিল, কিন্তু পরিশেষে বাধ্য হয়েই বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে। সন্ধ্যার নাস্তা জ্যোতির হাতে দিয়ে